এখন আমি রেলের চাকরি থেকে রিটায়ার করেছি। বৃষ্টির বিকেলে বারান্দায় বসে যখন নিজের চাকরি জীবনের কথা ভাবি, তখন অনেক স্মৃতি চোখের সামনে ফুটে ওঠে। এমন একটি অভিজ্ঞতা আমার জীবনে হয়েছিল, যার কথা মনে পড়তেই আজও আমার শরীর শিউরে ওঠে। আজকে সেই কথাই বলছি। স্টেশন মাস্টার হিসেবে আমার সেইবার বদলি হয়েছিল ভোদলপুর নামে একটি জায়গাতে। চাকরির শুরু থেকেই শহরেই সবসময় পোস্টিং হয়েছে। এইবারই প্রথম গ্রামের দিকে যেতে হবে ভেবে মনটা খারাপ হয়ে যায়। আসলে শহরে যে সুযোগগুলি খুব সহজেই পাওয়া যায়, গ্রামের দিকে তো আর পাওয়া যায় না। যাই হোক, বদলপুর জায়গাটি ছিল দিনাজপুর অঞ্চলে। আমি যে সময়ে কথা বলছি তখনও দিনাজপুর ভাগ হয়নি। জায়গাটি দিনাজপুরের একেবারে শেষে বলা যায়। আমি প্রথম যেদিন ভোদলপুর পৌঁছাই, তখন যে ট্রেন দুপুরে পৌঁছানোর কথা তা পৌঁছলো প্রায় বিকেলের শেষ দিকে। ভালো করে চেয়ে দেখলাম স্টেশনটা খুব ছোট। খুব বেশি ট্রেন যে এদিকে আসে না তা বুঝতে অসুবিধা হলো না। দুই পাশে ধুধু জমি আর ঠিক মাঝখান দিয়ে রেল লাইন দূরে দিগন্তে মিলিয়ে গেছে। বেশ দূরে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু কাঁচা বাড়ি। দাঁড়িয়ে এইসব দেখছি, ঠিক এমন সময় পেছন থেকে কেউ বলল, আপনি কি নরেশ দাস? পেছনে তাকিয়ে দেখি একটি মাঝারি বয়সের মানুষ হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, আমি নরেশ দাস। মানুষটি একথা শুনেই কাউকে ডাকলো। এই বলাই, বাবুর মালপত্রগুলো কোয়ার্টারে রেখে দিয়ে আয়। তারপর আমায় উদ্দেশ্য করে বললেন, আসুন আপনি আমার সাথে। আমি আর সেই মানুষটি স্টেশন মাস্টার লেখা ঘরটিতে গিয়ে ঢুকলাম। উনি বললেন, আমার নাম রঞ্জন নাথ। আমি এই ভোদলপুর স্টেশনের স্টেশন মাস্টার। না, স্টেশন মাস্টার ছিলাম। কাল থেকে আপনি এখানকার দায়িত্ব নেবেন। কথায় কথায় মানুষটির সঙ্গে বেশ আলাপ জমে উঠল। বেশ কিছু সময়ের মধ্যেই উনি বেশ আপন করে নিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি? আমার কথা শেষ করার আগেই উনি বললেন, আমি এই ভোদলপুর স্টেশন গত 10 বছর ধরে সামলাচ্ছি। জায়গাটির প্রতি একটা মায়া জন্মে গেছে। এমন একটা ফাঁকা জায়গাতে আপনার একা থাকতে ভয় করে না? ভয়? আমার আবার ভয়ের কি আছে? রঞ্জনবাবুর এই কথাটা আমার কেমন যেন লাগলো। এরপর রঞ্জনবাবু আমাকে বললেন, শুরুতে আপনার অতটা ভালো লাগবে না, কিন্তু দেখবেন কদিনের মধ্যেই এই জায়গাটাকে খুব ভালোবেসে ফেলবেন। আমি এখান থেকে চলে গেলেও এখানেই থেকে যাব। রঞ্জনবাবুর কথাটা শুনে আমার কেমন একটা লাগলো। যাই হোক, সেদিকে নজর না দিয়ে অন্য কথা বলা শুরু করলাম। সারাদিনে এই স্টেশনে কটি ট্রেন আসে এইসব জিজ্ঞাসা করলাম। কথায় কথায় বেশ সন্দেহ হয়ে গেল। বলাই এসে বলল, বাবু কোয়ার্টারে চলুন, হাত মুখ ধোয়া জল আর রাতের খাবার তৈরি করে রেখেছি। রঞ্জনবাবু বলেন, আপনি কোয়ার্টারে যান, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কখন ফিরবেন? আমি ঠিক সময় চলে যাব, আর গভীর রাতের ট্রেনটাকে পার করিয়েই আমি ফিরব। আপনি যান। আমি জানতে চাইলাম, গভীর রাতে? কত রাতে শেষ ট্রেন যায় এখান দিয়ে? রঞ্জনবাবু গম্ভীর গলাতে বললেন, সেই ট্রেন সবার জন্য দাঁড়ায়। যেই ওই ট্রেনে উঠতে চায় তাকেই ঠিক জায়গাতে নিয়ে যায় সে। রঞ্জনবাবুর সাথে যতই কথা বলছি ততই যেন অবাক হচ্ছি। যাই হোক,
আর কথা না বাড়িয়ে স্টেশন থেকে কিছুটা দূরে কোয়ার্টারে এসে উপস্থিত হলাম। কিন্তু কোয়ার্টারটার অবস্থা দেখে মনে হলো এখানে অনেক দিন কেউ আসেনি। পুরনো ভগ্নপ্রায় অবস্থা। আর কোয়ার্টারের আশেপাশে একটিও বাড়িঘর নেই, নেই মানুষ বসবাসের কোনো চিহ্ন। চারিপাশে ফাঁকা জমি, উঁচু নিচু ভাঙা ও কাটা বনের মধ্যে এই কোয়ার্টার। বলাই বলল, বাবু, আপনি হাত মুখ ধুয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিন, এখানে আবার প্রায় কারেন্ট চলে যায়। বলাই চলেই যাচ্ছিল, তারপর ফিরে এসে আবার বলল, আপনি রাতে গিয়ে আবার কিছু খাবেন? তাহলে খাবার তৈরি করব, না হলে আমি বাড়ি যাব। আমি বললাম, না বলাই, তুমি বাড়ি যাও। রঞ্জনবাবুর থেকেই জেনেছিলাম বলাই কাছের গ্রামেই থাকে, রোজ কাজ করে, রাতে বাড়িতে চলে যায়। বলাইয়ের হাতে তৈরি ভাত, অরহরের ডাল আর মোরলা মাছের ঝাল খেয়েই চোখে ছোট্ট খাটে শরীরটা রাখতেই সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। গরমে ঘুম ভেঙে গেল। দেখলাম ঘর অন্ধকার। ঘেমে একেবারে স্নান করে ফেলেছি। বুঝতে পারলাম কারেন্ট চলে গেছে। খাট থেকে উঠে জানালার কাছে এসে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলোতে চারিপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে ফাঁকা মাঠ, আর তার পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। এমন সময় পাশের ঘরের থেকে আওয়াজ পেলাম। দেখি রঞ্জনবাবু স্টেশনের দিকে এগিয়ে চলেছে। কিন্তু আমি একে দেখছি, এটা কি সত্যি রঞ্জনবাবু? দেখলাম উনি পায়ে হেঁটে নন, যেন মাটির থেকে কিছুটা উঁচুতে থেকে ভেসে চলেছেন। একবার মনে হলো আমার জানলার দিকেও তাকালেন। সেই সময় দেখলাম ওনার চোখ দুটো পুরো সাদা, সেখানে মণি বলে কিছু নেই। এমন অবস্থা দেখে আমার মুখের ভাষা কিছু সময়ের জন্য আটকে গেল। আমি ভয়ে জানালা বন্ধ করে দিয়ে এসে খাটে ধপ করে বসে পড়লাম। আমি এইমাত্র যে কি দেখলাম তা নিজেই বিশ্বাস করতে পারলাম না। এমন সময় ট্রেনের জোরালো হর্নের আওয়াজ পেলাম। বুঝলাম রঞ্জনবাবু গভীর রাতের যে ট্রেনটি আসার কথা বলেছিলেন সেই ট্রেনটা এসেছে। ধীরে ধীরে সাহসে আবার জানালার কাছে এগিয়ে গেলাম। জানালা খুলে কিছু দূরে স্টেশনের দিকে তাকিয়ে দেখলাম একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেনটি দেখতে ঠিক এখনকার সাধারণ ট্রেনের মতো নয়, অনেকটা নৌকার মতো, আর ট্রেনটির রং পুরো কালো। ট্রেনটি স্টেশনে দাঁড়াতেই একটি দরজা খুলে রঞ্জনবাবু তার ভেতরে চলে গেলেন। কেউ ট্রেন থেকে নামলো না। আর কিছু মুহূর্ত পরেই ট্রেনটি তেমনই বিকট হর্ন দিয়ে চলে যেতে লাগলো। ট্রেনটির জানালা সব বন্ধ, তাই ভিতরে কাউকে দেখা গেল না। ধীরে ধীরে ট্রেনটি স্টেশন ছাড়িয়ে চলে গেল। চারপাশ আবার নির্জন। সেদিন রাতে আর চোখের দুই পাতা আর এক করতে পারলাম না। চোখের সামনে কেবল রঞ্জনবাবুর চেহারা আর সেই ট্রেনটির ছবি ভাসতে লাগলো। পরের দিন সকালে বলাই কাছে আসতে জিজ্ঞাসা করি, রঞ্জনবাবু এসেছেন? বলাই বলে, রঞ্জনবাবু তো চলে গেছেন।
আমি অবাক হয়ে বললাম, চলে গেছেন? আমাকে কাজের কিছু না বুঝিয়েই চলে গেছেন? আমার এবার রঞ্জনবাবুকে বেশ সন্দেহ হতে শুরু করলো। বলাই কি আর কিছু বললাম না। দিনে তেমনভাবে খেয়াল করিনি। এসে দেখলাম স্টেশন ঘরে কোনো কাগজপত্র, এমনকি সারাদিনে কটা ট্রেন যাতায়াত করে তার কোনো তথ্যই নেই। ঠিক করলাম কালকেই ভদলপুর স্টেশনের কিছু দূরে যে বড় স্টেশন আছে, অর্থাৎ ইচ্ছাপুর, সেখানে গিয়েই সব খবর নেব। সারাদিন স্টেশনে বসে বসেই কেটে গেল। একটাও ট্রেন এলো না, যেখানে রঞ্জনবাবু বলেছিলেন 2টি ট্রেন দিনে আসে। শুধু তাই না, এমনকি গ্রামের কোনো মানুষকেও এদিক দিয়ে যাতায়াত করতে দেখলাম না। মনে হয় যেন গ্রামের মানুষরা ভুলেই গেছে এখানে কোনো স্টেশন আছে। তাদের সবার যাতায়াত অন্য পথে। ঠিক করলাম আজকে রাতে স্টেশনের থেকেই দেখব যে গভীর রাতে সেই ট্রেনটি আসে কিনা। সন্ধ্যার মধ্যেই খাওয়া দাওয়া করে স্টেশনে এসে উপস্থিত হলাম। সন্ধ্যা করিয়ে রাত হতে শুরু করেছে। বসে থাকতে থাকতে চোখে ঘুম জড়িয়ে এলো। হঠাৎ ট্রেনের হর্নে তন্দ্রা ভাঙে। ধর্মর করে থেকে উঠে হাত ঘড়িয়ে চোখ পড়তেই দেখি রাত 2:50। প্ল্যাটফর্মের দিকে তাকাতেই দেখি আগের দিন রাতে দেখা ট্রেনটির সব জানলা দরজা বন্ধ। তাতে যে কোনো মানুষ আছে বলে মনে হচ্ছে না। এমন সময় হঠাৎ ট্রেনটির একটা দরজা খুলে গেল। দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে আছে রঞ্জনবাবু। আমার দিকে তাকিয়ে হাত নেড়ে বলছেন, নরেশবাবু চলে আসুন। আমি অবাক হয়ে বললাম, এ কি রঞ্জনবাবু, আপনি এই ট্রেনে কি করছেন? আর বাকি যাত্রীরা কোথায়? রঞ্জনবাবু তেমনই হঠাৎ বলে উঠলেন, সব উত্তর পেয়ে যাবেন, আগে উঠে আসুন। আমি যেন তখন সম্মোহিত হয়ে পড়েছি। আমি আর নিজের মধ্যে নেই। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ট্রেনে উঠে পড়লাম। সাথে সাথে দরজাটা যেন কেউ সজোরে বন্ধ করে দিল। আর তখনই বিকট হর্ন দিয়ে ট্রেনটিও চলতে শুরু করলো। আমি ভিতরে ঢুকে দেখি একটা হালকা লাল আলো জ্বলছে। চারিপাশটাতে তেমন পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। এমন কেউ যেন বলে উঠল, নতুন কেউ উঠে এলি নাকি? আমি বললাম, এ কি রঞ্জনবাবু, এগুলো কারা কথা বলছে? পাশে দেখি পাশে কেউ নেই। ট্রেন ছুটে চলেছে দুর্দান্ত গতিতে এক না জানা পথে। সেই সময় বুঝতে পারলাম কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। তাদের ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। এমন সময় আরেকটি আলো জ্বলে উঠল। তাদের চারপাশের দৃশ্য একটি নজরে এলো। আর তাতেই চারপাশে যা দেখলাম তাতে শিউরে উঠলাম। ভয়ঙ্কর সব চেহারার চারিদিকে দাঁড়িয়ে আছে। তাদের কারোর মাথা নেই, মাথা কেটে ঝুলছে বুকের কাছে। কারো হাত পেছনে ভেঙে মুড়ে আছে। রঞ্জনবাবুর চেহারা পুরো পাল্টে গেছে। তার চোখের দুই পাশ দিয়ে রক্ত ঝরে পড়ছে। চোখ দুটি সাদা। রঞ্জনবাবু ঘর ঘরে স্বরে বলে উঠলেন, নরেশবাবু, আপনি যে আজ আর ফিরতে পারবেন না। গভীর রাতের এই ট্রেনে উঠলে যে আর ফেরা যায় না। আপনাকেও আমরা আমাদের সাথে প্রেতলোকে নিয়ে যাব। পাশ থেকে কেউ বলে উঠল, তোকেও আমাদের সাথে আজকে যেতে হবে। গভীর রাতের এই ট্রেনে উঠলে আমাদের সাথেই যেতে হয়। বিভৎস সেই ছায়ামূর্তিরা একে একে এগোতে শুরু করলো। আমি বুঝলাম যে আমি যে ট্রেনে উঠেছি এই আসলে কোনো সাধারণ ট্রেন নয়। আজকে এরা আমাকে নিয়ে যাবে ওদের সাথে। কোনো কিছু না ভেবে সেই ভয়ঙ্কর ট্রেনের দরজার কাছে গিয়ে
এক টানে খুলে ফেললাম একটা দরজা। বাইরে ঘন অন্ধকারে ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে, কিন্তু কোথায় যাচ্ছে তা কোনো কিছু না ভেবে বাইরে ঝাঁপিয়ে পড়লাম। শক্ত লোহা ও লাইনের পাথরে প্রথমে মাথায় প্রচণ্ড জোরে আঘাত পেলাম, তারপর সব অন্ধকার। যখন চোখ খুললাম দেখি হাসপাতালের খাটে শুয়ে আছি, সারা শরীরের তীব্র যন্ত্রণা। সামনে ডাক্তার ও কিছু অচেনা মানুষ দাঁড়িয়ে। জানতে পারলাম আমাকে কিছু মানুষ লাইনের পাশে পড়ে থাকতে দেখে এখানে এনে ভর্তি করেছে। ডাক্তার আরও জানালেন আমার শরীরের বেশ কটি হাড় ভেঙে গেছে। আমার পরিচয় জানতে চাইলে আমি কে এবং কি করি সব জানালাম। একজন মানুষ সব কিছু শুনে বললেন, বদরপুর স্টেশন মাস্টার হিসেবে কেউ বেশি দিন টিকতে পারেনি, কারণ এখানে এখনো অবধি 12 জন স্টেশন মাস্টার হঠাৎ করেই হারিয়ে গেছে। তারা যে কোথায় গেছে তা কোনোভাবেই হদিশ পাওয়া যায়নি। একটু সুস্থ হওয়ার পর গিয়ে দেখেছিলাম সত্যি ভদরপুর স্টেশন ভগ্নপ্রায় হয়ে পড়ে আছে, আর কোয়ার্টারে যে অনেক দিন কোনো মানুষের পা পড়েনি তাও বোঝা গেল। সেখানকার গ্রামের মানুষেরা বলাই আজ থেকে 10 বছর আগে হঠাৎ হারিয়ে গেছে। এমনকি স্টেশন মাস্টাররা সবাই এক এক করে হারিয়ে গেছে। আমি ছাড়া কোনো স্টেশন মাস্টারকেই নাকি খুঁজে পাওয়া যায়নি। এরপরই আমি কলকাতাতে ফিরে আসি, হেড অফিসে সব কিছু জানাই। যদিও কেউ এইসব বিশ্বাস করেনি, তারপর আমার অন্য জায়গাতে বদলি হয়ে যায়। এখনো গভীর রাতে ট্রেনটির কথা মনে পড়লে আমি আঁতকে উঠি। ভৌতিক ঘটনা বাস্তবে হয় কি না সেটা আজও বিতর্কের বিষয়। তবে সময়ের গভীরে হারিয়ে যায় কিছু কাহিনী, কিছু মানুষ, আর সেই গভীর রাতের অচেনা ট্রেন আজও আমাদের মনে প্রশ্ন তোলে, সব কিছু কি চোখে দেখা যায়, নাকি কোনো কিছু শুধু অনুভবের জন্যই জন্মায়? নরেশবাবুর অভিজ্ঞতা আমাদের শেখায় প্রত্যেক নিস্তব্ধতার পেছনে লুকে থাকতে পারে এক গোপন গল্প। আর কখনো কখনো সব দরজা খোলা থাকলেও কিছু দরজা না খোলাই ভালো, কারণ একবার সেই গভীর রাতের ট্রেনে উঠলে ফেরার পথ অনেকের সময়েই হারিয়ে যায়। যদি এই ভয়ঙ্কর গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আপনারই প্রিয় গল্পের ঝুড়ি চ্যানেলটিকে। আমরা ফিরব আরও অজানা ভয়ানক এক নতুন গল্প নিয়ে। ভালো থাকুন, সাবধানে থাকুন।